স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। শহর থেকে বেশ খানিকটা দূরে জনমানবহীন এক নিস্তব্ধ এলাকায় মেহনুরের গাড়ি এসে থামল। জায়গাটা সাধারণ মানুষের কাছে প্রায় নিষিদ্ধ এক দুর্গ। বাড়ির চারপাশে অনেক উঁচু প্রাচীর, যার উপর দিয়ে ধারালো কাঁটাতারের বেষ্টনী। প্রকাণ্ড সব গাছপালা বাড়িটাকে এমনভাবে ঢেকে রেখেছে যে বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরের রাজপ্রাসাদ নাকি অন্য কিছু। এই গাম্ভীর্যপূর্ণ স্তব্ধতা বলে দিচ্ছে এখানে যারা থাকে তারা আর যাই হোক সাধারণ কেউ নয়। মেহনুর পা রাখলো বাড়ির ভেতরে। বাইরে থেকে যতটা রুক্ষ আর রহস্যময়, ভেতরে প্রবেশ করতেই দৃশ্যপট একদম বদলে গেল। চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং চাকচিক্যময়। মেহনুর ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরে একটি ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। নেহান আর মারুয়া বাইরেই থেমে গেল। কেবল মেহনুর ঢুকলো ভেতরে। ঘরটি সাধারণ কোনো বেডরুম নয়, এটি যেন আস্ত একটি মিনি আইসিইউ বা অত্যাধুনিক মেকশিফট হসপিটাল। ঘরের এক কোণে হার্ট রেট মনিটর থেকে আসা টুংটুং শব্দ ঘরটির নিস্তব্ধতাকে আরও প্রখর করে তুলছে। সিলিং থেকে ঝুলছে স্যালাইন স্ট্যান্ড, অক্সিজেনের সিলিন্ডারগুলো দেয়ালের সাথে শারীরিকভাবে সাজানো। দামি সব চিকিৎসা সরঞ্জাম আর দামি বেডটি দেখে বোঝা যাচ্ছে এখানে থাকা মানুষটির জন্য তারা শ্রেষ্ঠ চিকিৎসার ব্যবস্থা করে রেখেছে। বিছানায় শুয়ে আছেন একজন মানুষ। মেহনুরকে দেখেই ডাক্তার আর নার্সরা নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। মেহনুর স্থির চোখে মানুষটির দিকে তাকিয়ে রইল। তার সেই কঠোর পাথরের চেহারায় এখন কোনো কাঠিন্য নেই। যে মেহনুরকে বাইরে সবাই দাপুটে আর অদম্য হিসেবে চেনে, সে যেন আজ এখানে এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। তার দু চোখ উপচে লোনা জল নামতে চাইছে। মেহনুর ধীর পায়ে বিছানার পাশে গিয়ে বসল। দীর্ঘক্ষণ সে কোনো কথা বলল না, কেবল অপলক তাকিয়ে রইল প্রিয় মানুষটির ফ্যাকাশে চেহারার দিকে। তারপর খুব আলতো করে মানুষটির শীর্ণ হাতটা নিজের দুই হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। মানুষটি চোখ বুজে নিশ্চল হয়ে শুয়েছিলেন, যেন এক দীর্ঘ ঘুমের দেশে পাড়ি জমিয়েছেন। মেহনুরের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। বাইরের সেই জেদ আর দম্ভের পেছনে লুকিয়ে থাকা এক ক্ষতবিক্ষত মেহনুরকে আজ এই কামরার দেয়ালগুলো সাক্ষী হয়ে দেখছে। মেহনুর অস্ফুট স্বরে আওড়ালো, আমি। মহিলাটি মুহূর্তেই চোখ মেললেন। মেহনুরকে দেখেই তার চোখের কোণে লোনা জল চিকচিক করে উঠল। তিনি নিজের কান্না লুকানোর জন্য অন্যদিকে মুখ ঘুরিয়ে ঠোঁট চেপে নিঃশব্দে কাঁদতে লাগলেন। ওনাকে এইভাবে কাঁদতে দেখে মেহনুরের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। মহিলাটির হাতটা আঁকড়ে ধরে তার বুকের ওপর মাথা এলিয়ে দিল। পাথর চাপা কষ্টের আগ্নেয়গিরিটা যেন আজ ফেটে বেরোতে চাইছে। মেহনুর ধরা গলায় বলল, আমার খুব কষ্ট হয় আমি তোমাকে এভাবে দেখে। আমরা চেয়েও তোমাকে একটু সুস্থ স্বাভাবিক পরিবেশ দিতে পারছি না। মহিলাটি কাঁপা কাঁপা হাতে মেহনুরের মাথায় হাত বোলালেন। স্নেহের পরশে বললেন, এভাবে কষ্ট পাস না মা, সহ্য করার শক্তি আল্লাহ আমাদের দিয়েছেন। মেহনুর নড়ল না, বরং আরও শক্ত করে তাকে আঁকড়ে ধরে হাহাকার করে উঠল। আমি, উনি কেন আমার সাথে এমনটা করলেন? এমনটা না করলেও তো পারতেন। কথাগুলো শেষ করে সে মহিলাটির বুকে মুখ উঁচে ফুপিয়ে কেঁদে উঠল। মহিলাটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, সবই ভাগ্যের খেলা রে মা, তোর জন্য যা উত্তম আল্লাহ তাই রেখেছেন। এভাবে কেঁদে নিজেকে ক্ষয় করিস না। মেহনুর মাথা তুলে তার দিকে তাকালো। তার চোখে একরাশ প্রশ্ন। যেদিন থেকে সবার সামনে উচ্চ স্বরে কাদা ছেড়ে আড়ালে নিঃশব্দে কাঁদতে শিখেছি, সেদিন থেকেই কেন ভাগ্যের এই নিষ্ঠুর পরিহাস আমি? মহিলাটি এবার মলিন হাসলেন। সেই হাসিতে এক অদ্ভুত দর্শন ফুটে উঠল। তিনি গম্ভীর ও দাপ্তরিক গলায় বললেন, শোন মা, শৈশবে শিশুরা উচ্চ স্বরে কাঁদে বিশ্বকে জানান দিতে, কারণ তারা অবুঝ। কিন্তু সেই শিশু যখন অভিজ্ঞতায় ঋদ্ধ হয়ে রক্তমাংসে মানুষে পরিণত হয়, তখন তার কান্না লোকচক্ষুর আড়ালে চলে যায়। কারণ বাস্তবতা তাকে শিখিয়ে দেয় যে এ জগৎ জয়ীর দম্ভ দেখে হাসে, কিন্তু বিজিতা বা দুর্বলের অশ্রু মোছার সময় তার নেই। এটাই জগতের শাশ্বত ও নিষ্ঠুর নিয়ম। মেহনুর উত্তর দিল না, শুধু বিষণ্ণ চোখে চেয়ে রইল। সে জানে জীবনের এই তিক্ত দর্শনটাই ধ্রুব সত্য। অশ্রুর শব্দে যে
শৈশব মুখরিত হয়। সময়ের প্রহরে সেই শব্দ একদিন নীরবতার কবরে হারায়। শিশুটি বড় হয় আর তার কান্নাগুলো গোপনে এক বিষাক্ত নীলকণ্ঠ সাজায়। কারণ শিশু তো সেই কান্না যে সময়ের আবর্তনে হয় মৌন বিষাদ। বড় হওয়ার অর্থই হলো নিজের দীর্ঘশ্বাসে পৃথিবীর কোলাহলে বিলীন করে দেয়া। মেহনুরের চোখ মুছে দিয়ে মহিলাটি জিজ্ঞেস করলেন। নাজু কি রাজি হয়েছে? মেহনুর হালকা হেসে উত্তর দিল। হ্যাঁ, সামনের মাসেই বিয়ে। তুমি যাবে? মহিলাটির মুখ আবার বিষণ্ণতায় ভরে গেল। মেহনুর তার হাত শক্ত করে ধরে আশ্বস্ত করল। আমি তোমাকে নিয়ে যাব। পরক্ষণেই মহিলাটি প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলেন। ও কোথায় এসেছে? মেহনুর চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে মাথা নাড়ল, অর্থাৎ সে এসেছে। তারপর উচ্চস্বরে ডাক দিল। ইয়াসিন। তারা বাইরেই অপেক্ষা করছিল। ডাক শুনে ইয়াসিন, নেহান আর মারুয়া ভেতরে ঢুকল। ওদিকে তাকাতেই মহিলাটির চোখ আবার অশ্রুসিক্ত হয়ে উঠল। তিনি দেয়াল ঘেরা সেই বিষণ্ণ ঘর থেকে কাঁপা কাঁপা হাত বাড়িয়ে ডাকলেন। আ আ আদিত বেটা। ইয়াসিন যেন পাথরের মতো দাঁড়িয়ে পড়ল। তার হাত পা কাঁপছে, চোখের কোণে জমে থাকা জল টপ্ত হয়ে উঠেছে। এক চিলতে বাতাস লাগলেই হয়তো তা কুড়িয়ে পড়বে। সে থমকে দাঁড়িয়ে থেকে পরক্ষণেই ছুটে গেল তার কাছে। খালামণি। সে হাঁটু গেড়ে বসে মহিলাটির হাত আঁকড়ে ধরে তার উপর নিজের মাথা রাখল। সে যে ফুপিয়ে কাঁদছে তা ঘরের নিস্তব্ধতায় স্পষ্ট বোঝা যাচ্ছিল। মহিলাটি অন্য হাতে আদিত্য ওরফে ইয়াসিনের মাথায় হাত বুলিয়ে বললেন। বেটা আমার, আমায় ক্ষমা করিস। তোর এই সুন্দর জীবনটা নষ্ট হওয়ার জন্য আমিই দায়ী রে। ইয়াসিন ওভাবেই মাথা নেড়ে ভাঙা গলায় বলল। না খালামণি, নিজেকে দোষ দিও না। অপরাধী পাপের বোঝা তোমার পবিত্র কাঁধে তুলে নিও না। যারা করেছে এই দায়ভার কেবল তাদেরই। একটু থেমে বুক ভরে এক দীর্ঘশ্বাস নিয়ে ইয়াসিন দৃঢ়কণ্ঠে বলল। আমি কাউকে ছেড়ে দেব না খালামণি। আমার 25 বছর জীবনের যে বিস্তৃত বসন্ত তারা শ্মশান করে দিয়েছে, তার প্রতিটি দ্বন্দ্ব আর পলের হিসাব আমি কড়াই গন্ডায় আদায় করে নিব। আমার এই হাহাকার ব্যথা যাবে না। মেহনুরের হাতের মুষ্টি শক্ত হয়ে এল। নেহান আর মারুয়ার চোখেও আগুনের স্ফুলিঙ্গ। এটা স্পষ্ট যে তারা কাউকে রেহাই দিবে না। রক্তের ঋণ তারা রক্ত দিয়েই শোধ করবে। খান প্যালেসের ড্রয়িং রুম এখন কোনো ডিসকোর্সে কম নয়। সাউন্ড সিস্টেমের ফুল ভলিউমে বর্তমানে সোশ্যাল মিডিয়া কাঁপানো ভাইরাল গান এর খোঁজ ফাসলা গানটি ধুমধাম করে বাজছে। ড্রয়িং রুমের কাছের দেয়ালগুলো যেন ওই ড্রামার বেসের পিঠে থরথর করে কাঁপছে। সোফার উপর মেহরিন আর নিচে মিরান আর নীল, এই তিন বিচ্ছু মিলে যা শুরু করেছে তাকে নাচনা বলে তাণ্ডব বলাই ভালো। তিনজনের পরনে কালো ওভারকোট আর চোখে ডার্ক সানগ্লাস। হাতে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস নিয়ে তারা এমন ভাব ধরছে যেন ওটা দামি শ্যাম্পেন। তারা নাচছে অনেকটা তরিন্দার সিনেমার রেহমান ডাকাইতের স্টাইলে, হাত পা ছুঁড়ে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করে। মেঝের এক কোণে মাহির হাই তুলতে তুলতে বসে আছে। বেচারা মাত্র দুপুরের ঘুমে তলিয়ে গিয়েছিল, আর এদের যন্ত্রণায় উঠতে হলো। মাহিরের কাছে এটাই সকাল। এখন সে নিরুপায় হয়ে ফোন হাতে নিয়ে এই তিন পাগলের নাচের ভিডিও করছে, কারণ ওটা এই বিচ্ছুদের করা হুকুম। নাচতে নাচতে মেহরিন চশমাটা নাকের ডগায় নামিয়ে মিরান আর নীলুর উদ্দেশ্যে চিৎকার করে বলল। ইয়া আখি দুস দুস, আরে ভাই কোমর দোলা কি ফাটাফাটি এই ফালসলা। ইয়া আখি তফুস তফুস, আরে ভাই এই নাচন দেখে রহমান ডাকাই তো হারাবে তার হুসমুস। ইয়াল্লাহ। মিরান দাঁত খেলিয়ে হেসে গানের লিরিক্সের তালে তালে নিজের মতো বাংলা মিশিয়ে অদ্ভুত ভঙ্গিতে কে উঠল। আরে শিউলি কি না দিছে আমার রিক্সা, বিয়া করুম একটা করকরা দেশি মুরগি। আল্লাহ, মাগনা বিয়া না খাইয়া টাকা দিয়া গিফট দিস কাইল্লা। মিরানের গান শুনে নীলু তার বিড়াল জেসিকাকে কোলে নিয়ে নাচতে নাচতে হেসে বলল। ভাই রে ভাই, জেসিকাও তো এখন আরবি বুঝে গেছে। ও তো মনে মনে বলছে এই পাগলের পাল্লায় পড়ে আমার বিড়াল জীবনটাই তেজপাতা হয়ে গেল। এসব দেখে মাহির বসে বসে পারছে না নিজের মাথা নিচে নিচে মেঝেতে ঠুকতে। তাদের এই পাগলামি দেখে মাহির কপালে হাত দিয়ে বিড়বিড় করলো। আল্লাহ, এই বাড়িতে আবিদ ছাড়া কি আর কোনো সুস্থ মানুষ নেই?
এই ড্রয়িং রুমটা এখন পাবনা মেন্টাল হসপিটালের ব্রাঞ্চ হয়ে গেছে। সেও তাদের দিকে অসহায় মুখ করে চেয়ে সুর তুলে বলল, এই পাগলদের টুসফুস কুসখুস দেখে আমি পারছি না মেঝেতে মাথা ঠুকতে। মাহির এবার ফোন ধরে রাখা হাতটা কপালে ঠেকে বিরক্ত হয়ে চেঁচিয়ে বলল, ও আমার এলিয়েন ভাই বোনেরা, দয়া করে তোদের এই কুসমুস করা বন্ধ করে আমারে রেহাই দে বাপ। তোদের এই নাচ দেখলে রহমান ডাকাত তো দৌড় হার্ট ফেল করে যমরাজও গলি দিয়ে দৌড়া পালাবে। তোরা নিজেরা পাগল, এখন আমাকেও পাগল বানিয়ে দিলি। মেহেরিনরা মাহিরের কথা পাত্তাই দিল না। নীলুগান্ধীর পিঠে কোমর দুলিয়ে বলল, ভাইয়া হিংসা করো না। ইয়ালা সোয়ালি রক্সা, এখন আমরা পেঙ্গুইন ডান্স মুভ দেব। ভিডিওটা জুম করো। এতক্ষণ ধরে সদর দরজায় দাঁড়িয়ে মেহনুর, মারোয়ার, নিহানি এই অভাবনীয় কাণ্ড কারখানা স্বচক্ষে দেখছিল। তাদের চোখে মুখে হতাশা আর বিস্ময় একই সাথে মিশে আছে। ড্রয়িং রুমের এই পাগলা গারদ মার্কা পরিবেশ দেখে তারা যেন কয়েক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। নাচ শেষ করে মেহরিন যখন হাঁপাতে হাঁপাতে সোফায় ধপ করে বসলো, ঠিক তখনই মারোয়ার দীর্ঘশ্বাসটা শোনা গেল। সে মাথায় হাত দিয়ে অস্ফুটে বলল, হায়রে আল্লাহ, এরা যে কবে ভালো হবে? এদের বয়স বাড়ছে নাকি কমছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। নিহান এক হাত পকেটে রেখে চরম হতাশায় মাথা নেড়ে সায় দিল। এরা জীবনেও ভালো হবে না। এদের ডিকশনারিতে ভদ্রতা শব্দটা ল্যাপটপের হ্যাক পাসওয়ার্ডের মতো, যতই খুঁজবি পাবি না। মেহনুর তখন নিজের গায়ের ব্লেজারটা খুলে হাতে নিয়েছেন। ভাই বোনদের এই অকৃত্রিম পাগলামি দেখে তার মনের উপর জমে থাকা কালো মেঘগুলো যেন এক নিমিষে হালকা হয়ে গেল। সে ঠোঁটের কোনো একটা প্রশান্তির হাসি টেনে নিঃশব্দে ভেতরে পা বাড়ালো। ড্রয়িং রুম পার হওয়ার সময় নিহান আর মারোয়ার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, মাঝে মাঝে কাহানি মেয়ে পাগল ছাগল না থাকলে টুইস্ট আসে না। কথাটা বলেই মেহনুর নিজের ঘরের দিকে চলে গেল। মেহনুরের এই সহজ স্বীকারোক্তিতে নেহান আর মারুয়া একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসল। তারা ভালো করেই জানে তাদের এই তিন ভাই বোন তাদের ঠিক উল্টো স্বভাবের। বাইরের দুনিয়ায় তারা যতই দুর্ধর্ষ বা গম্ভীর হোক না কেন, এই বাড়িতে এই তিনজন পিচ্ছু আছে বলেই দিন শেষে তাদের সব ক্লান্তি ধুয়ে মুছে যায়। গভীর রাতে ভোর হওয়ার আগেই পুরো এলাকায় যেন এক এলাহি কাণ্ড ঘটে গেল। বনের সে অন্ধকার আস্তানা এখন হাজার ওয়ার্ডের ফ্লাডলাইটের আলো এখন ঝলমল করছে। একের পর এক পুলিশের পাজর এবং মিডিয়ার ভ্যানে এসে বনপ্রান্তর ধুলে মিশিয়ে দিয়েছে। খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়েছিল আশেপাশের এলাকায়। মাঝরাতে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে বেরিয়ে এসেছে, কেউ টর্চ হাতে, কেউ বা স্রেফ কৌতূহলে। উদ্ধার হওয়া 100 জন মেয়ের পরিবারের সদস্যরা যখন খবর পেল, তখন সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হলো। কান্নার হলে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। বাবা মায়েরা তাদের নিখোঁজ সন্তানদের ফিরে পেয়ে পাগলের মতো জড়িয়ে ধরছেন। কেউ ডুকরে কাছে, কেউ বা কৃতজ্ঞতায় জায়নামাজ বিছিয়ে সৃষ্টিকর্তাকে ডাকছে। অন্যদিকে পুলিশের ক্ষোভ যেন আজ বাঁধ ভেঙেছে। পাচারকারী গুন্ডাগুলোকে যখন রশি খুলে পুলিশের গাড়িতে তোলা হচ্ছিল, তখন জনগণের সামনেই শুরু হলো পুলিশের স্পেশাল ট্রিটমেন্ট। হারামজাদা, মানুষের জানমাল নিয়ে ব্যবসা করিস বলে আইজিপি স্বয়ং এক গুন্ডার পিঠে সজোরে লাঠি বসালেন। পুলিশের কনস্টেবলরা বুটের লাথি আর রাইফেলের পাট দিয়ে গুন্ডাগুলোকে পিটিয়ে আধমরা করে ফেলল। গুন্ডারা তখন যন্ত্রণায় কোকিয়ে উঠছে, কিন্তু সেই কান্নার চেয়েও বড় আতঙ্ক তাদের চোখে মুখে। তারা পুলিশের মারের চেয়েও সেই ছায়ামূর্তিদের ভয়ে বেশি কুঁকড়ে আছে। এক পাচারকারী পুলিশের গাড়িতে ওঠার সময় আইজিপির পা জড়িয়ে ধরে বিলাপ করতে করতে বলল, স্যার, আমাদের মেরে ফেলুন, ফাঁসি দিন, তাতেও রাজি, কিন্তু দয়া করে ওই শয়তানগুলোর কাছে আর পাঠাবেন না। ওরা মানুষ না স্যার, ওরা জ্যান্ত জম। খঞ্জর দিয়ে ওরা আমাদের কলিজা ছিঁড়ে নিচ্ছিল। ক্যামেরার ফ্ল্যাশ আর অসংখ্য মাইক্রোফোনের ভিড়ে আইজিপি ঘাম মুছতে মুছতে দাঁড়ালেন। মিডিয়ার তখর সাংবাদিকরা তাকে ঘিরে ধরেছে। আইজিপি দীর্ঘশ্বাস ফেলে ক্যামেরার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, সত্যি বলতে কৃতিত্বটা আমাদের না। যখন আমরা ওখানে পৌঁছাই, অপরাধীরা তখন যন্ত্রণায় কাতরাচ্ছিল এবং অন্তত শোচনীয় অবস্থায় বাঁধা ছিল। আমাদের কাছে ঠিক সময়ে একটা বেনামি কল আর নির্দিষ্ট জিপিএস লোকেশন এসেছিল। আমাদের এই দেশেও সমাজের কিছু ছায়াসঙ্গী আছে যারা আইনের চোখের আড়ালে থেকে কাজ করে।
আমরা জানি না তারা কারা, কিন্তু তারা আজ এই দুর্ভাগা মেয়েদের জন্য দেবদূত হয়ে এসেছিল। এই অপারেশন মূলত তাদেরই জয়। কিছুটা দূরে একটি পাহাড়ের খাঁজে দাঁড়িয়ে মেহনুর আর তার দল বাইনোকুলারে এই জনস্রোত আর পুলিশের ব্যস্ততা দেখছিল তারা। তাদের চোখে মুখে বিশ্বজয়ের বাঁকা হাসি। নেহান একটা চুয়েঙ্গাম চিবোতে চিবোতে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ভালোই কুপকাত হয়েছে এক একটা, কি বলিস? মেহনুরের মারোয়াদের চোখে মুখে বাঁকা হাসি ফুটে উঠল কিছুক্ষণ আগের দৃশ্য দেখে। মাঝরাত, নিঝুম অরণ্যের বুক জুড়ে বইছে হাড় কাঁপানো শীতল হাওয়া। বনের গভীরে একটি পরিত্যক্ত আস্তানায় জংধরা 3টি বিশাল পানির ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে। ট্যাঙ্কারের ভেতর থেকে আসছে অস্ফুট কান্নার শব্দ। বাইরে 10-12 জন জঘন্য চেহারার গুন্ডা গোল হয়ে বসে তাস খেলছে। তাদের সামনে দাউ দাউ করে জ্বলছে আগুন আর হাতে সস্তা মদের বোতল। আরে লুফটু, আর একটু ধৈর্য ধর। এক গুন্ডা বিশ্রীভাবে হেসে উঠল। বর্ডার পার করার আগে চল কয়েকটা রে চাইখা দেখি। লোভাতুর দৃষ্টিতে চেয়ে বলল একজন পাচারকারী। আর একজন ওই গুন্ডার পিঠে ঠাস করে মেরে মদ খেয়ে টলতে টলতে বলল, খবরদার বস, দের করা নিষেধ। এদের সবকটাকে এন্ট্রিকভাবে বর্ডার পাস করতে হইব। বসের আদেশ এলেই ট্রাক স্টার্ট দেবে। অন্যজন লাল পানি গিলে চোখ মোটকে বলল, ওইসব রাগ, বসের আদেশ। চল, মালগুলো কষি আছে রে, একটারে চাইয়া দেখি। হঠাৎ চারদিকে ঝিঝি পোকার ডাক থেমে গেল। গাঢ় অন্ধকার ফুরে চমের মতো উদয় হলো কতগুলো ছায়ামূর্তি। তাদের পরনে কুচকুচে কালো পেশাদার পোশাক, মুখ ঢাকা। গুন্ডারা কিছু বুঝে ওঠার আগেই শুরু হলো রক্তক্ষয় তাণ্ডব। মুহূর্তের মধ্যে একজন নারী মূর্তির লাথিতে আগুনের কুণ্ডলি ছিটকে পড়ল গুন্ডাদের উপর। পুরুষ মূর্তির হাতের ধারালো ছোড়ার আঘাতে নিমিষেই মাটিতে লুটিয়ে পড়ল দুজন। তাদের লড়াইয়ের ধরন যেমন নিখুঁত তেমনই ভয়ঙ্কর। কোনো কথা নেই, কেবল হাড় ভাঙার শব্দ আর যন্ত্রণার আর্তনাদ। গুন্ডারা প্রাণের ভয়ে আর্তনাদ করে উঠল। ছেড়ে দাও আমাদের, পায়ে পড়ে, আমাদের মেরো না। কিন্তু সেই ছায়ামূর্তিদের মনে দয়া নেই। অন্ধকারের সেই রণক্ষেত্রে পরিস্থিতি তখন চরমে। টিমের সদস্যরা যখন একের পর এক গুন্ডাকে মাটিতে আছাড় মারছে, তখন নিহান আর আদিত্য রীতিমতো খুনের নেশায় মেতে উঠেছে। তাদের সামনে বড়সড় এক গুন্ডা আধমরা হয়ে মাটিতে পড়ে প্রাণ ভিক্ষা চাইছিল। নেহান লোকটার কলার ধরে ঝাঁকুনি দিয়ে তার মুখে থুতু ছেটানোর মতো ভঙ্গিতে কর্কশ গলায় গালি দিয়ে উঠল, ইউ ডার্টি পিস অফ শিট! তোদের মতো নর্দমার কিডদের জন্য জ্যান্ত কবরও কম হয়ে যায় রে শালা। আর একটা কথা বললে তোদের এই নোংরা জীব আমি গোড়া থেকে উপড়ে ফেলবো। পাশ থেকে আদিত্য গুন্ডার সর্দারের চিবুকে তার বুটের তলা চেপে ধরে পৈশাচিক এক হাসি দিল। তার চোখে তখন হিংস্র কিলারের সেই হেমশীতল চাহনি। সে অন্য পাশ থেকে বাকি বড় গুন্ডাদের পাকড়াও করল। সে একজনের টুটি চেপে ধরে মাটিতে আছাড় দিয়ে পা দিয়ে পিষতে পিষতে হিসিয়ে বলল, শাট আপ ইউ সান অফ এ বাট। বাবা মায়েদের বুকের কলিজা নিয়ে যাবি। আজ আমি তোর প্রতিটি হাড়ের জয়েন্ট আলাদা করে দিব। নিহান লোকটাকে হ্যাঁচকা টান দিয়ে গাছের সাথে ঝোলাতে ঝোলাতে আরও বিশ্রীভাবে বলল, তোদের জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়। গেট রেডি টু রুট ইন হেলথ, ইউ বাস্টার্ডস। মেহনুর, মারোয়া, নিহান আর আদিত্য একা আসেনি। তাদের পেছনে ছায়ার মতো পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে তাদের স্পেশাল টিমের আরও 12-14 জন সদস্য। এরা এক একজন ক্ষুধার্ত হায়নার চেয়েও বেশি হিংস্র। পরনে কুচকুচে কালো ট্যাকটিক্যাল কেয়ার, চোখে নাইট ভিশন গগলস। তাদের প্রতিটি মুভমেন্ট ছিল নিখুঁত এবং প্রাণঘাতী। আস্তানা ঘিরে থাকা ছোটোখাটো গুন্ডাদের সামলানোর দায়িত্ব নিল টিমের সদস্যরা। মুহূর্তের মধ্যে বনের চারপাশ থেকে চাপা গুঙানি আর হাড় ভাঙার শব্দও আসতে লাগলো। টিমের ছেলেরা গুন্ডাদের ওপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়ল যে তারা পালানোর পথটুকুও পেল না। এদিকে মূল আস্তানায় যেখানে মদের আসর বসেছিল, সেখানে মেহনুর আর তার পুরো টিম সরাসরি অ্যাটাক করলো। মারোয়া তার সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে 3-3টি নিখুঁত শট নিল। কোনো শব্দ হলো না, শুধু গুন্ডাদের হাতে থাকা বোতল আর অস্ত্রগুলো চুরমার হয়ে গেল। মেহনুর তার হাতের খঞ্জরটি ঘুড়ির মতো ঘুরিয়ে সবচেয়ে বড় সর্দারটার সামনে গিয়ে দাঁড়ালো। সর্দারটা থরথর করে কাঁপতে কাঁপতে পিস্তল বের করার চেষ্টা করতেই নিহান তার হাতের লাঠি দিয়ে গুন্ডাটার কবজিতে এমন এক বাড়ি দিল যে হাড় কুড়ো হয়ে গেল। মারোয়া তার বন্দুকের বাট দিয়ে এক গুন্ডার মাথায় আঘাত করে সজোরে বলল, কিপ ইউর মাউথ শাট, ইউ পেডেক্ট লুজার।
আমার হাত থেকে বাঁচলেও পুলিশের ডান্ডা খেয়ে তোদের হাড়ের গুঁড়ো দিয়ে আমি চা বানাবো, মনে রাখিস। তাদের এই ভয়াবহ রুদ্র রূপ দেখে গুন্ডাগুলো ভয়ে প্যান্টে প্রস্রাব করে দেওয়ার দশা। তারা বুঝতে পারছিল যে এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা এক একজন সাক্ষাৎ মৃত্যুদূত। আধা ঘন্টার মধ্যেই সেই নারকীয় তাণ্ডব শেষে সবকটি গুন্ডা মাটিতে আধমরা হয়ে পড়ে রইল। মারোয়া সাইলেন্সারটা পকেটে ঢুকিয়ে বলল, সবগুলো শেষ, এবার বেঁধে ফেল। নেহানার আদিত্য হাসতে হাসতে মজবুত রশি বের করে গুন্ডাগুলোকে এমনভাবে পিঠমোড়া করে বাঁধল যে তারা নড়ার ক্ষমতাটুকুও হারালো। কাজ শেষ করে নেহান পুলিশের স্পেশাল কন্ট্রোল রুমে একটি এনক্রিপ্টেড মেসেজ পাঠিয়ে দিল আর লোকেশন সহ। মেহনুর তার রক্তমাখা খঞ্জরটা রুমাল দিয়ে মুছতে মুছতে সঙ্গীদের দিকে তাকালো। তার চোখে তখন এক অদ্ভুত তৃপ্তির ছোঁয়া। সে গম্ভীর স্বরে বলল, কাজ শেষ, পুলিশ আসার আগে এখান থেকে অদৃশ্য হতে হবে। গুন্ডাদের শক্ত করে রশি দিয়ে বাঁধার পর নিহান একটা বিশ্রী তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এই তোদের আসল জায়গা, মাটির সাথে মিশে থাক। পুরো জায়গাটা যখন নিয়ন্ত্রণে এলো, মেহনুরের ইশারার টিমের সদস্যরা জং ধরা সেই বিশাল পানির ট্যাঙ্কারগুলোর তালা এক এক করে ভাঙতে শুরু করলো। তালা ভাঙতেই ভেতর থেকে ভয়ার্ত কান্নার রোল উঠল। প্রায় 100 জন তরুণী আর কিশোরীকে গাদাগাদি করে রাখা হয়েছিল ওই বিষাক্ত ট্যাঙ্কারগুলোতে। একে একে সবাইকে বের করে আনা হলো। টিমের সদস্যরা ততক্ষণে 100 জন মেয়েকে উদ্ধার করে ফেলেছে। মেয়েরা যখন হাউমাউ করে কেঁদে কৃতজ্ঞতা জানাচ্ছিল, তখন নেহান আর আদিত্য তাদের সেই হিংস্র রূপটা মুহূর্তেই ঢেকে ফেলল। কিন্তু গুন্ডাদের দিকে তাকানোর সময় তাদের চোখে তখনও সে একই ঘৃণা আর হিংস্রদের মতো আক্রমণাত্মক ভাবটা ফুটে উঠেছিল। মুক্ত বাতাস পেয়ে মেয়েরা হাউমাউ করে কেঁদে উঠল। তারা বুঝতে পারছিল না এই কালো পোশাকধারীদের দেবদূতরা কারা। এক কিশোরী মেহনুরের পায়ের কাছে বসে পড়ে তার হাতটা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। মেয়েটি কাপা গলায় জিজ্ঞেস করল, আপনারা কারা? কেন আমাদের বাঁচালেন? এই দালালেরা আমাদের জীবন শেষ করে দিচ্ছিল। আপনাদের নাম কি? চারপাশে তখন অন্য মেয়েরাও কৃতজ্ঞতায় লুটিয়ে পড়ল। কেউ বলল, আপনারা কি সরকারি লোক? আমাদের বাড়ি পাঠিয়ে দেবেন তো? মেহনুর তার মাস্কের ভেতর থেকে মেয়েটির দিকে একবার তাকালো। তার পাথরে চোখে তখন এক মুহূর্তের জন্য কমলতা খেলে গেল। সে মেয়েটির মাথায় হাত রেখে খুব নিচু কিন্তু গভীর স্বরে বলল, আমাদের কোনো নাম নেই, শুধু মনে রেখো আমরা তোমাদের শুভাকাঙ্ক্ষী। আজ থেকে তোমাদের অন্ধকার শেষ। ঠিক তখনই দূরে পুলিশের কয়েক ডজন গাড়ির সাইরেন আর নীল লাল আলোর ঝলকানি দেখা গেল। বনের স্তব্ধতা ভেঙে পুলিশ বাহিনী ধেয়ে আসছে। মেহনুর সোজা হয়ে দাঁড়িয়ে তার টিমকে ইশারা দিল। নেহান হাসতে হাসতে শেষবারের মতো এক গুন্ডার পিঠে লাথি মেরে বলল, পুলিশ উইল টেক কেয়ার অফ দ্য রেস্ট, এনজয় দ্য জেল লুজার্স। পুলিশ আসার আগে মেহনুর, মারুয়া, নেহান আর আদিত্য তাদের টিমের সদস্যদের নিয়ে নিমিষেই ঘন বনের ভেতরে অদৃশ্য হয়ে গেল। কয়েক সেকেন্ড পর পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছলো, তারা দেখল 40 থেকে 50 জন কুখ্যাত পাচারকারীর রক্তমাখা অবস্থায় বাধা পড়ে আছে আর 100 জন মেয়ে কান্নায় ভেঙে পড়েছে। কিন্তু যারা এই অসাধ্য সাধন করেছে সেই ছায়া সঙ্গীদের কোনো চিহ্নই সেখানে অবশিষ্ট নেই। মেহনুর ইশারায় সবাইকে পিছু হটতে বলল। পুলিশ আসার আগে তারা যেভাবে এসেছিল ঠিক সেভাবেই ঝড়ো হওয়ার মতো অন্ধকারের সাথে মিশে গেল। রেখে গেল কেবল বিধ্বস্ত কিছু পাচারকারী আর একরাশ রহস্য। মেহনুর পাহাড় থেকে নামছে অত্যন্ত নির্লিপ্ততা ভঙ্গিতে। পাহাড়ের ঢালু পথ হওয়ায় নিহান সতর্কভাবে মেহনুরের হাত ধরে তাকে নামতে সাহায্য করছে। নিহানের মনে একরাশ কৌতূহল ছটফট করছিল। সে হঠাৎ নীরবতা ভেঙে জিজ্ঞেস করল, মারোয়া বলল, বসকে এই ইনফরমেশন তুই পাঠিয়েছিস? কিন্তু তুই জানলি কিভাবে যে শাহজাহান পাটোয়ারিরা ঠিক এই পাহাড়ের ঢাল থেকেই মেয়েদের পাচার করবে? মেহনুর পাহাড়ি ঘাসের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে এক রহস্যময় হাসি দিল। সামনের দিকে পা বাড়িয়ে খুব স্বাভাবিক কণ্ঠে বলল। নেহান থমকে দাঁড়িয়ে গেল, অবাক হয়ে বলল, মানে সে তোকে কেন বলবে? মেহনুর বলতে লাগলো, জানতে চেয়েছিলেন না বস কেন পাটোয়ারির উপর আচমকা হামলা করালো? যেখানে টার্গেট ছিল ওদের কালো সাম্রাজ্য ধ্বংস করা, সেখানে সশরীরে হামলার বিষয়টা তোমার খটকা লাগেনি? মেহনুরের কথা শুনে পেছনে থাকা ইয়াসিন আর মারোয়াও কান খাড়া করলো। মারোয়া জিজ্ঞেস করলো, সেটাই তো, হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিয়েছিলেন? মেহনুর হাঁটতে হাঁটতে সামনের কুয়াশাচ্ছন্ন উপত্যকার দিকে চেয়ে বলল, এটা বস করিয়েছে আমার বুদ্ধিতে। আদিত্য উৎসুক হয়ে বলল, কিন্তু কেন?
মেহনুর শান্ত গলায় জানালো, শাহজাহান পাটোয়ারির হার্টের সার্জারির সময় আমি ওর শরীরে একটি ন্যানো বায়োচিপ ভয়েস রেকর্ডার সেট করে দিয়েছিলাম। এটি এমন এক ক্ষুদ্র গ্যাজেট যা শরীরের ভেতর রক্ত প্রবাহের সাথে মিশে থাকে এবং ব্যক্তির প্রতিটি কথা উচ্চ ফ্রিকোয়েন্সিতে রেকর্ড করে অন্য একটি রিসিভার পাঠিয়ে দেয়। পাটোয়ারি যখন তার ক্লায়েন্টের সাথে ওই পাচারের ডিল নিয়ে ফোনে কথা বলছিল তখন প্রতিটি শব্দ আমার কাছে রেকর্ড হয়ে গিয়েছিল। সেখান থেকেই এই লোকেশন পেয়েছি। মেহনুরের বুদ্ধির তোড় দেখে নেহান, মারোয়া আর আদিত্য বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তাদের চোখের সামনে থাকা এই মেয়েটি যে কতটা দূরদর্শী তা ভেবে তারা নিজেদের অজান্তে কিছুটা কুঁকড়ে গেল। ঠিক তখনই তাদের চতুর মস্তিষ্ক সজাগ হয়ে উঠল। পাহাড়ি বনের শুকনো পাতার ওপর খসখস আওয়াজ তাদের কানে বাড়ি খেল। কেউ একজন তাদের পিছু নিচ্ছে খুব সাবধানে। মেহনুর দাঁড়িয়ে গেল, পেছন না ফিরে অত্যন্ত নিচু স্বরে নিহানকে বলল, আমরা যা বুঝতে পারছি তোরাও কি সেটাই ভাবছিস? নিহান, মারোয়া আর আদিত্য কোনো শব্দ না করে স্রেফ চোখের ইশারায় সম্মতি জানালো। তারা বুঝতে পারছে কেউ তাদের ছায়ার মতো অনুসরণ করছে। মেহনুর কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে গাড়ির কাছে এগিয়ে গেল। নিহান অবাক হয়ে ফিসফিস করে বলল, কারা পিছু নিচ্ছে সেটা না দেখে চলে যাবি? মেহনুর শান্তভাবে গাড়িতে উঠতে উঠতে বলল, আপাতত সেটা দরকার নেই, ওরা জানুক আমরা ওদের উপস্থিতি টের পাইনি। সবাই গাড়িতে উঠে বসল। ইয়াসিন ড্রাইভিং সিটে বসে স্টার্ট দেওয়ার আগে জিজ্ঞেস করলো, এখন কোথায় যাবে? মেহনুর হাতে থাকা ট্যাবে একটি ভিডিও ফুটেজ দেখতে দেখতে শীতল গলায় বলল, রাজার রাজত্বে। কথাটা শোনা মাত্র নিহান আর মারোয়ার গলা শুকিয়ে গেল। রাজার রাজত্ব মানে এমন এক জায়গায় যাওয়া যেখানে পা রাখা মানে সাক্ষাৎ জমের সাথে লুকোচুরি খেলা। আদিত্য আর দেরি করল না, অ্যাক্সিলেটারে চাপ দিতেই গাড়িটা ধোঁয়া উড়িয়ে হাওয়ায় মিলিয়ে গেল। গাড়িটি চোখের আড়াল হতেই ঝোপের আড়াল থেকে কুচকুচে কালো পোশাক পরা কয়েকটি ছায়া মূর্তি বেরিয়ে এলো। তাদের অবয়ব বলে দিচ্ছে তারা অত্যন্ত প্রশিক্ষিত। মাঝখানের জন হাতের মুঠি শক্ত করে বিড়বিড় করে বলল, ড্যামিট, হাত ছাড়া হয়ে গেল। পাশের অন্য একজন সঙ্গী নিচু স্বরে তাগাদা দিল, চল এখন এখান থেকে যাওয়া যাক, ওদের পিছু নেওয়া এখন বিপজ্জনক হবে। ছায়ামূর্তিগুলো আবার অন্ধকারের কোহিনে মিলিয়ে গেল, যেন ভোরের আলো ফোটার আগেই তারা তাদের অস্তিত্ব মুছে ফেলতে চায়। মেহনুরদের গাড়ি যেখানে এসে থামলো সেখানে নিস্তব্ধতা এতটাই প্রখর যে নিজের হৃৎপিণ্ডের স্পন্দনও কানে বাজছে। চারদিকে কুয়াশার চাদরে ঢাকা দীর্ঘ সব গাছ যেন কোনো অভিশপ্ত প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। মাটির সোদা গন্ধে এক ধরনের ধাতব স্বাদ মিশে আছে যা পরিবেশটাকে আরও গা ছমছমে করে তুলেছে। এটা কোনো সাধারণ জনপথ নয়, বরং এক গোপন দুর্ভেদ্য দুর্গ। মেহনুর গাড়ি থেকে নামতেই তার বুটের শক্ত খটখট শব্দ পাথরের জমিনে প্রতিধ্বনিত হলো। গেটে পৌঁছানো মাত্র এই সেন্সর চালিত ভারী গেটটি কোনো যান্ত্রিক শব্দ ছাড়াই খুলে গেল। ভেতর থেকে কুচকুচে কালো পোশাক পরিহিত দুজন গার্ড বেরিয়ে এলো। ভেতরে প্রবেশ করতেই সেখানে থাকা গার্ডরা দুদিকে সরে রাস্তা করে দিল। তাদের সোঠা মাংসপেশি আর বাম হাতের পেশিতে আকাশে নীলচে সাপের ট্যাটু, যা এই অন্ধকার সাম্রাজ্যের অলিখিত প্রতীক। চাঁদের আলোয় হিংস্র দেখাচ্ছে। নিহান আর মারোয়া মেহনুরের পেছনে হাঁটছে আর তাদের ঠিক পেছনে ছায়ার মতো এগিয়ে আসছে দুজন বিশালদেহী ব্ল্যাক গার্ড। তাদের মুখ পুরোপুরি ঢাকা থাকলেও উন্মুক্ত সোঠা বাহু জানান দিচ্ছে তাদের শক্তির কথা। বাড়ির পেছনের অংশটি বিশাল এক প্রাঙ্গণ। আধুনিক স্থাপত্যের ছোঁয়া থাকলেও এর গাম্ভীর্য যে কাউকে থমকে দিবে। মেহনুর প্রাঙ্গণের নির্দিষ্ট এক জায়গায় পৌঁছতেই দুজন গার্ড দ্রুত কৃত্রিম ঘাসের কার্পেটটি সরিয়ে ফেলল। চোখের পলকে উন্মুক্ত হয়ে পড়ল মাটির নিচে লুকায়িত এক বিশাল ইস্পাতের দরজা। মেহনুর এক মুহূর্ত থামল না। শেষ সামনে এগোতেই মেঝের প্রেসার প্লেটে তার জুতোর চাপ পড়ার সাথে সাথে মাটি থেকে একটি স্বচ্ছ হলোফিক ডিসপ্লে ভেসে উঠল। মেহনুর কোনো দ্বিধা ছাড়াই সামান্য ঝুঁকে তার বাম হাতটি স্ক্যানারের উপর রাখল। স্ক্রিনে সবুজ আলো খেলে গেল। অ্যাক্সেস গ্রান্টেড। বায়োমেট্রিক স্ক্যানারে মেহনুর তার হাতের আঙুল ছোঁয়ানো মাত্রই অদৃশ্য নীল লেদার তার রেটিনা আর হাতের ছাপ স্ক্যান করে নিল। 1 সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে যান্ত্রিক কণ্ঠে ভেসে এলো এবার, অ্যান্থনি ভেরিফাইড, ওয়েলকাম কমান্ডার। অত্যন্ত স্মার্ট এবং অত্যাধুনিক এই বায়োমেট্রিক সিস্টেমটি মুহূর্তেই লিফটের মতো একটি স্লাইডিং দরজা খুলে দিল, যার নিচে সর্পিল সিঁড়ি নেমে গেছে অন্ধকারের গভীরে।
মেহনুর, নিহান, আদিত্য আর মারুয়া ধীর পায়ে সেই সর্পিল সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। নিচে পা রাখতেই মারুয়ার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। এটা কোনো গোপন ঘর নয়, যেন কারো গোপন ধ্বংসের সাম্রাজ্য। পুরো চত্বরটি বিশাল এবং এর দেয়ালগুলো ম্যাট ব্ল্যাক কার্বন ফাইবার দিয়ে তৈরি। চারিদিকে নীল আর রক্তবর্ণের নিয়ন আলোর খেলা। হলের একপাশে শারীরিকভাবে রাখা হয়েছে এমন সব মরণাস্ত্র যা আধুনিক কোনো দেশের সেনাবাহিনীতেও দেখা যায় না। সাইলেন্ট ইলেকট্রোম্যাগনেটিক রাইফেল থেকে অত্যাধুনিক স্নাইপার সবই সেখানে নীলচাভায় চলছে। অন্য পাশে একটি বিশাল ডিজিটাল কন্ট্রোল সেন্টার। সেখানে শত শত স্ক্রিনে ভেসে উঠছে শহরের লাইভ সিসিটিভি ফুটেজ আর বিশ্বের নিষিদ্ধ ডার্ক ওয়েভের ডেটা স্ট্রিপ। কিন্তু সবচেয়ে গা ছমছমে দৃশ্য ছিল হলের শেষ প্রান্তে। সেখানে 4 থেকে 5টি বিশালাকা কাচের চেম্বার বা ক্যাপসুল রাখা। সেগুলোর বর্ডার কুচকুচে কালো এবং ভেতরে এক ধরনের ঘন ধোঁয়াটে তরল থমথম করছে। বাইরে থেকে ভেতরের জিনিসগুলো অস্পষ্ট, কিন্তু সে অন্ধকার তরলের ভেতরে বিশাল কোনো কিছু যেন ধীর গতিতে নড়াচড়া করছে। চেম্বারের গায়ে লাগানো সেন্সরগুলো থেকে নিয়মিত লাল সংকেত আসছে, যা এক ধরনের যান্ত্রিক ধূপপোকানির মতো শোনায়। নেহান শুকনো ঢোক গেলে আদিত্যের দিকে তাকালো। দুজনের শরীরে হিম হয়ে আসছে। তারা বুঝতে পারছে এখানে যে প্রযুক্তির চর্চা চলছে তা সাধারণ মানুষের জন্য নয়, এটি কোনো এক ভয়ঙ্কর গোপন মিশনের সত্যিকার। মেহনুর সেই চেম্বারগুলোর একদম সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে কোনো ভয় নেই, বরং এক ধরনের ক্রূর তৃপ্তি। সে যখন কাচের চেম্বারে হাত রাখলো, ভেতরে থাকা সেই অন্ধকার অবয়বটি যেন হিংস্রভাবে সাড়া দিল। মেহনুরের ঠোঁটের কোনো এক চিলতে পৈশাচিক হাসি ফুটে উঠল। সেই হাসিতে ছিল এক শীতলতা যা দেখে বাকিরা শিউরে উঠল। মেহনুর সামান্য সরে দাঁড়িয়ে পেছনে থাকা গার্ডদের দিকে তাকালো। কোনো কথা ছাড়াই গার্ডরা মাথা ঝুঁকিয়ে সায় দিলেও তারা জানে এখন কি হতে যাচ্ছে। তাদের প্রশিক্ষিত পাজোরা কোনো শব্দ না করেই সেইখান থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর দুজন গার্ড চ্যাংদোলা করে একজনকে টেনে নিয়ে আসলো। লোকটার হাত পেছনে শক্ত করে বাঁধা, মুখ কালো কাপড়ে ঢাকা। মেহনুরের পায়ের কাছে লোকটাকে আশ্রে ফেলা হলো। ধুলোমাখা মেঝেতে লুটিয়ে পড়ে লোকটা যন্ত্রণায় কুকিয়ে উঠল। মেহনুর তার দিকে তাকিয়ে উচ্চস্বরে হাসল। সেই হাসি আগ্নেয়গিরির লাভার মতো উত্তপ্ত আর পৈশাচিক। নেহান, মারুয়া আর আদিতের ঠোঁটেও তখন শয়তানি হাসি ফুটে উঠেছে। তারা যেন এক বিভীষিকাময় নাটকের দর্শক হতে মেহনুরের ঠিক পেছনে এসে দাঁড়ালো। লোকটা প্রাণের ভয়ে ছটফট করতে করতে ভাঙা গলায় বলে উঠল, কে তোমরা? দয়া করে আমায় ছেড়ে দাও। আমি তোমাদের পায়ে ধরছি। আমাকে কেন এখানে আনা হয়েছে? কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দিও, কিন্তু এভাবে আমাকে মেরে ফেলো না। মেহনুর ভ্রু কুচকে ছোট ছোট চোখে লোকটার দিকে তাকালো। জিভ দিয়ে দাঁতের গোড়ায় চো চো শব্দ করে তুচ্ছতাচ্ছিল্য প্রকাশ করল। গার্ড ইশারায় লোকটার মুখের কালো কাপড়টি সরিয়ে দিতেই তীব্র আলোয় লোকটার চোখ ধাঁধিয়ে গেল। সামনে দাঁড়ানো মূর্তিটিকে দেখে সে যেন 440 ভোল্টের শক খেল। চল ছুড়ে গিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে আসলো, ম্যাম আপনি? মেহনুর একটি পা দিয়ে পেছন থেকে চেয়ার টেনে আইসি ভঙ্গিতে বসল। শান্ত অথচ বিষাক্ত স্বরে বলল, ইয়েস, ইটস মি। আমায় কেন আটকে রাখছেন ম্যাম? আমায় ছেড়ে দিন। আর লোকটার কণ্ঠস্বর ভয়ে কাঁপছে। মেহনুর উত্তর দিল, ছাড়ার জন্য তো আনিনি আশরাফ সাহেব, আপনাকে একটু খাতির যত্ন করতে এনেছি মাত্র। লোকটা ঢোক গিলল, বুঝতে পারছে সে ধরা পড়ে গিয়ে ঢোক গিলে আর্তনাদ করে উঠল। আমি কোনো দোষ করিনি ম্যাম, দয়া করে আমায় যেতে দিন। মেহনুর ভ্রু উঁচিয়ে বিদ্রুপের স্বরে বলল, আমি কি বলেছি আপনি দোষ করেছেন? আরে আপনি তো আজ মেহমান, আর মেহমানকে কি আপ্যায়ন না করে ছাড়া যায়? লোকটা এবার কান্নায় ভেঙে পড়ল। আমায় ছেড়ে দিন ম্যাম, আমি কথা দিচ্ছি এমন আর হবে না। মেহনুর এক ঝটকায় উঠে দাঁড়িয়ে লোকটার চোয়াল সজোরে চেপে ধরল। তার আঙুলের চাপে লোকটার হাড় মরমর করে ওঠার উপক্রম। দাঁতে দাঁত চেপে হিসিয়ে মেহনুর বলল, তোর ধারণা বড্ড ভুল আশরাফ। এই নূর কাউকে জীবনের দ্বিতীয়বারের সুযোগ দেয় না, আর বিশ্বাসঘাতকতার জন্য আমার অভিধানে ক্ষমা বলে কোনো শব্দ নেই। বিশ্বাসঘাতকতার শাস্তি যে এই নূরের রাজত্বে কতটা বিভৎস হতে পারে তা আজ তুই হাড়ে মজ্জায় টের পাবি।
তোকে আমি আজ এমন এক নরক দেখাবো যা কথা ভাবলে যমরাজও শিউরে উঠবে। ভয়ে লোকটির কান্না বাঁধ মানল না। সে বিলাপ করে বলল, আলভারেজ চৌধুরী আমায় হুমকি দিয়ে। কথাটা শেষ করার আগে মেহনুর তার হাতের সেই ধারালো খঞ্জর দিয়ে লোকটির ঠোঁট সহ জিভ কেটে দিল। ফেনকি দিয়ে রক্ত ছুটে আসলো। তীব্র যন্ত্রণায় লোকটি আর্তনাদ করে উঠল। তার ছটফটানি দেখে মনে হচ্ছে ঠিক যেন একটি গলাকাটা মুরগি। মেহনুর নির্বিকার চিত্তে রক্তমাখা খঞ্জরটি মুছে বলল, মেনুরের সামনে নো এক্সকিউজ। ভাগ্য ভালো তোর, আজ আমি বড় ক্লান্ত, তাই তোকে আমার কিংয়ের মেহমান বানাচ্ছি। মনে রাখিস, এই ডেভিলা যেমন আর যার প্রাণ নেয় না, তেমনি তার কিংও যাকে তাকে ভক্ষণ করে না। পেছনে দাঁড়িয়ে থাকা নেহান, মারোয়া আর আদিত্য নিথর পাথরের মতো দৃশ্যটি দেখছিল। তাদের চোখে মুখে এক অদ্ভুত পৈশাচিক তৃপ্তি। তারা জানে শান্ত মস্তিষ্কের মেহনুর খান নূর ওরফের ডেভিলা কতটা ভয়ঙ্কর। তার তীক্ষ্ণ বুদ্ধির কাছে বড় বড় মাফিয়া ডনদেরও বুক কেঁপে ওঠে। শান্ত মস্তিষ্কের এই ডেভিলার তীক্ষ্ণ বুদ্ধির সাথে ঠান্ডা মাথার খুনের দৃশ্য দেখলে যে কোনো সাইকো কিলারের বুকও কেঁপে উঠবে। মেহরিনের চোখে তখন আদিম নেশা, যেন কোনো রক্তপিপাসু দেবী তার প্রসাদ গ্রহণ করার জন্য প্রস্তুত। সে চেয়ারে হেলান দিয়ে বসে এক হাত বাড়িয়ে দিল। গার্ডটি দ্রুত দৌড়ে এসে তার হাতে একটি ছোট মেটালিক রিমোট তুলে দিল। মেহরিনের হাতের শিরাগুলোর রাগে আর উত্তেজনায় কাঁপছে। সে বাঁকা হেসে রিমোটের লাল বাটনটিতে সচরে চাপ দিল। মুহূর্তেই সেই বিশাল 4 থেকে 5টি কাচের চেম্বারের সামনের কালো ভারী শাটারগুলো বিকট যান্ত্রিক শব্দ করে ওপরে উঠতে লাগলো। শাটার পুরোপুরি উন্মোচিত হতেই ভেতরে থাকা দৃশ্যে মারোয়ার কলেজা যেন শুকিয়ে এলো। নেহান আর আদিত্য স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। কাচের চেম্বারগুলোর ভেতর কোনো সাধারণ পরিবেশ নয়, বরং অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এক মিনি অ্যামাজন রেইন ফরেস্ট। সেখানে কৃত্রিম কুয়াশা, লতাগুল মোয়ার মাটির গন্ধে এক আদিম অরণ্যের আবহাওয়া তৈরি করা হয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল সেই চেম্বারের বাসিন্দারা। বিশাল এক কাচের পেছনে কুণ্ডুলি পাকিয়ে পড়ে আছে এক দানবীয় পাইথন। দুধ সাদা শরীরের উপর কালো ধূসর ছোপ ছোপ দানা কাটা দাগের সেই অজগরটির লম্বায় প্রায় 30 ফুটেরও বেশি। তার পাশে অন্য চেম্বারে ফুসছে কালকিওটে আর কিং কোবরা। তার পাশে নড়াচড়া করছে আরও কয়েকটি হিংস্র প্রজাতির সাপ। সেখানে ধিকধিক করছে বিভিন্ন প্রজাতির বিষধর সাপ। সাদা অজগরটি তার ক্ষুধার্ত চোখ মেলে ওপরের দিকে তাকিয়ে ফোঁস শব্দ করছে, যেন সে জানে তার ভোজের সময় হয়ে এসেছে। মেনুর ইশারায় গার্ডদের হুকুম দিল। 2 জন গার্ড যান্ত্রিক প্যানেল থেকে একটি বিশালাকা আয়রন ক্লাবা যান্ত্রিক হুক নিয়ন্ত্রণ করতে শুরু করলো। তারা যন্ত্রণায় ছটফট করতে থাকা আশরাফ সাহেবকে টেনে হিঁচড়ে নিয়ে সেই মেশিনের নিচে ফেলল। মেশিনের ধারালো লোহার আংটাগুলো লোকটির কোমরের বেল্ট আর পোশাকের সাথে এমনভাবে গেঁথে গেল যে সে চাইলেও আর নড়তে পারবে না। এরপর যান্ত্রিক হাতলটি ঘুরিয়ে লোকটিকে শূন্যে তুলে নেওয়া হলো। লোকটি তখন বাতাসের ওপর ঝুলছে, আর ঠিক তার 5 ফুট নিচেই সেই বিশাল সাদা অজগরটি জিভ বের করে ফুঁসছে। যমদূত দেখার আগে সে যেন মৃত্যুর স্বাদ পাচ্ছে। মেহনুর দাঁতে দাঁত চেপে চেয়ার থেকে উঠে ধীর পায়ে কাচের দেয়ালটির সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন এক পৈশাচিক অগ্নিশেখা। সে চেঁচিয়ে উঠল না, বরং একদম নিচু স্বরে লোকটির দিকে তাকিয়ে বলল, আশরাফ, তুই ভাবলি কি করে যে আলভারেজ চৌধুরীর হাত ওকে আমার ধবা থেকে বাঁচাবে? তোর ওই বিশ্বাসঘাতক জীবনটা দিয়ে যখন তুই আমাদের তথ্য পাচার করেছিলি, তখন কি একবারও ভাবিসনি যে এই কিং কত দিন না খেয়ে আছে? লোকটি তখন ডুকরে কাঁদছে। তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, কেবল গোঙানি। মেহনুর আরও এক ধাপ এগিয়ে কাচের ওপর হাত রেখে ফিস করে বলল, শোন, আমার এই কিং মানুষকে একবারে গিলে ফেলে না। হো আগে হাড় গোড়গুলো মরমর করে ভেঙে গুঁড়ো করে দেয়, তারপর ধীরে ধীরে ওর পাকস্থলিতে জায়গা দেয়। আজ তুই বুঝতে পারবি বিশ্বাসঘাতকতার স্বাদ কতটা তিক্কুটে। মেহনুর এক
পাশরিক হাসি দিয়ে রিমোটের সেকেন্ড বাটনটি টিপল। সাথে সাথে কাচের চেম্বারের ওপরের একটি গোপন স্লাইডার খুলে গেল এবং লোকটিকে ঝোলানো সেই যান্ত্রিক হাতলটি ধীরে ধীরে নিচু হতে শুরু করলো। সাদা অজগরটি তার বিশাল দেহ মেলে দিয়ে জিভ বের করে ওপরের দিকে মুখ বাড়ালো। নিহান আর আদিত্য তখন একে অপরের দিকে তাকালো। তারা জানে শান্ত মস্তিষ্কের মেহনুর যখন ডেভিলার রূপ নেয় তখন তার সামনে আসা প্রতিটি প্রাণীর নিয়তি কেবল রক্ত আর মৃত্যু। গার্ডরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যেন তারা কোনো নিষিদ্ধ আচারের সাক্ষী হচ্ছে। পুরো আন্ডারগ্রাউন্ড ডেভিলার ধ্বংসের রাজ্যে তখন যান্ত্রিক গোঙানি আর অজগরের সেই হিংসে ভরা ফুসফুস শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। মেহনুর এক পলক মারোয়ার দিকে তাকিয়ে বলল, কিরে মারোয়া, চোখ বড় বড় হয়ে গেছে কেন? এটা তো কেবল ট্রেইলার। ক্লাইম্যাক্স না দেখেই দুর্বল হয়ে পড়লি? এই ধ্বংসের রানীর রাজ্যে থাকতে হলে দুর্বল হওয়া চলবে না, আন্ডারস্ট্যান্ড? মেহনুর ধীর পায়ে গিয়ে তার জন্য নির্দিষ্ট সেই বিশাল রাজকীয় গদিতে বসল, যেন কোনো অন্ধকার সাম্রাজ্যের সিংহাসন। গদিটি ঠিক কাচের চেম্বারগুলোর মুখোমুখি রাখা, যাতে ভেতরের প্রতিটি নৃশংস দৃশ্য সে খুঁটিয়ে উপভোগ করতে পারে। সে আয়সী ভঙ্গিতে শরীরটা এড়িয়ে দিয়ে শেষবারের মতো আশরাফের দিকে তাকালো। তার চোখে মুখে কোনো ঘৃণা নেই, আছে এক অদ্ভুত শূন্যতা যা মৃত্যুর চেয়েও ভয়াবহ। মেহনুর শান্ত স্বরে বলল, শুক্রিয়া আদায় কর আশরাফ, এই নূর নিজ হাতে তোকে শেষ না করে এত সহজ মৃত্যু দিয়েছে। না হলে তোর মৃত্যু যে এর চেয়েও কতটা বিভৎস হতো তা তুই কল্পনাও করতে পারতি না। মনে রাখিস, নূরের দেয়া এই মৃত্যুটা নিছক কোনো হত্যা নয়, এটা তার কসাইখানা, যেখানে বিশ্বাসঘাতকের এই দুনিয়ায় নর্দমায় কীটদের হাড় মাংসের উৎস হয়। লোকটি ঝুলন্ত অবস্থায় পাগলের মতো ছটফট করছিল। সে একবার নিচে হিংস্রভাবে ফুসফুস করতে থাকা অজগরটিকে দেখল যে শিকারের আশায় বসে আছে, আরেকবার মেহনুরের দিকে তার চোখগুলো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। অবদ্ধ গোঙানিতে সে বোঝাতে চাইছে, আমি ছেড়ে দিন, দয়া করুন। কিন্তু তার সামনে বসা মানবীটি যে পাথর দিয়ে গড়া, যার হৃদয়ে দয়ার কোনো স্থান নেই। নেহান লোকটার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, খানদের সাথে বেইমানি? আর তুই ভেবেছিলি তুই আমাদের চোখের আড়ালে আলভারেজকে তথ্য দিবি আর আমরা জানবো না? গত 3 মাস তুই যা যা পাঠিয়েছিস সেগুলো কি তোর কাছে সঠিক তথ্য মনে হয়েছিল? বলে সে অট্ট হাসিতে ফেটে পড়ল। আদিত্য চল শক্ত করে বলল, খানদের নাকের ডগায় তথ্য পাচার করবি আর তারা টের পাবে না, এটা মাথায় রাখিস। তারা সুযোগ পেয়েছিল বলেই দিতে পেরেছিস, না হলে তুই এত সহজেই খানদের নাকের ডগায় তাদের তথ্য পাচার করবি। বড্ড ভুল ধারণা নিয়ে বেঁচেছিলি বাস্টার্ড। তুই তো স্রেফ আমাদের হাতের পুতুল ছিলি এই কদিন। মারোয়া মুখ বাঁকিয়ে বলল, তোর মতো একটা ছোট্ট ইঁদুরকে দিয়ে আমরা বড় শিকার ধরার ট্র্যাপ পেতেছিলাম। গত 3 মাসে তুই আলভারেজকে যা যা ইনফরমেশন দিয়েছিস তার প্রতিটি বর্ণ ছিল ভুল এবং আমাদের সাজানো প্ল্যান। ইউ আর ফার্স্ট এ ব্লাডি বিস্ট অন ইনফরমেশন কোরিয়ার, নাথিং এলস। মেহনুরের ঠোঁটে এক পৈশাচিক হাসির রেখা ফুটে উঠল। সে হাত তুলে বিদায় দেওয়ার ভঙ্গিতে নাড়ল এবং অত্যন্ত শীতল স্বরে বলল, গুড বাই আশরাফ, ওয়েলকাম আমার কিংয়ের রাজ্যে। বলেই মেহনুর কার্ডদের দিকে চোখের ইশারা করল। সাথে সাথে যান্ত্রিক হুকটি আলগা হয়ে গেল এবং আশরাফ সজরে সেই বিশাল কাচের চেম্বারের ভেতর আছাড় খেয়ে পড়ল। ভেতরে পড়া মাত্রই সেই দানবীয় সাদা অজগরটি তার কুণ্ডলে পাকানো শরীরটা বিদ্যুতের গতিতে খুলে ফেলল। আশরাফ বাঁচার জন্য কাছের দেয়ালে কিলচর মারতে লাগলো, কিন্তু বাইরে শব্দ পৌঁছালো না। অজগরটি মুহূর্তে তার বিশাল মুখ হা করে লোকটির পা থেকে পেঁচাতে শুরু করলো। সশব্দে হাড় ভাঙার মর্মর শব্দ পুরো জায়গায় প্রতিধ্বনিত হতে লাগলো। অজগরটি যখন তার পেশিবহুল শরীর দিয়ে আশরাফকে ঝাপটে ধরল, তখন লোকটির পাঁজরের হাড়গুলো বালির মতো কুড়ো হয়ে যাচ্ছে। যন্ত্রণায় আশরাফের চোখ দুটো উল্টে গেল, মুখ দিয়ে রক্তের ফেনা বেরিয়ে এলো। অজগরটি অত্যন্ত ধীরলয়ে লোকটির হাড়গোড় পিষে তাকে একটি নরম মাংসপিণ্ডে পরিণত করলো। তারপর ধীরে ধীরে তার বিশাল চল আলগা করে লোকটিকে গিলতে শুরু করলো। মেহনুর এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল কিভাবে তার কিং একটি বেঈমানকে নিজের শরীরের অংশ করে নিচ্ছে। তার চোখে মুখে তখন এক আদিম বিজয় উল্লাস।
মারুয়া আর নিহান স্থির হয়ে দৃশ্যটি দেখছে। তারা জানে এটাই এই অন্ধকার জগতের একমাত্র বিচার। অজগরটি যখন তার বিশাল চল দিয়ে আশরাফের নিথর দেহটিকে গ্রাস করছিল, তখন মেহনুর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে এক পৈশাচিক প্রশান্তি, যেন পৃথিবী থেকে একটি বড় বর্জ্য পরিষ্কার করে সে প্রকৃতির ভারসাম্য রক্ষা করেছে। আগুনের শিখার মতো তার চোখের মণি দুটো জ্বলজ্বল করছে। মেহনুর উঠে দাঁড়ালো। তার চোখে মুখে এক অভাবনীয় পৈশাচিক আনন্দ। পৃথিবী থেকে যেন আরও একটি আবর্জনা পরিষ্কার হলো আজ। সে ঘাড় কাত করে অজগরের ভোজন উৎসবের দিকে তাকিয়ে নেহানকে উদ্দেশ্য করে বলল, নিহার, দুপুরে মেহেরিন কি জানি একটা গান বাজাচ্ছিল। নেহান ফোন বের করে বলল, ওটা বর্তমানে ট্রেন্ডিং গান। মেহনুর শান্তভাবে নিচের চোখে কালো সানগ্লাসটা পরে নিল। তার গলার স্বর বদলে গিয়ে যান্ত্রিক হয়ে উঠল। প্লে ইট, দিস ফকিং নয়েস মেকিং মি ডিস্টার্বেড। নেহান আর কথা বাড়ালো না। মুহূর্তের মধ্যে সেই আধুনিক বিশাল সাউন্ড সিস্টেমে ফাসলা কান ফাটানো আওয়াজে বেজে উঠল। বিমান আশরাফের হাড় ভাঙার শব্দের বদলে এখন পুরো আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট কাঁপছে বিটের ঝংকারে। মেহনুর পকেট থেকে তার সিগনেচার কালো সানগ্লাসটা বের করে চোখে পরে নিল। গানের প্রতিটি বিটের সাথে মেহনুরের দেহ দুলাতে শুরু করল। কোনো পেশাদার নাচ নয়, বরং একজন উন্মাদ খুনি যখন রক্ত দেখে উল্লাসে মাতে, ঠিক তেমনই এক ডান্স। সে মাতাল ভঙ্গিতে তুলছে যেন সে কোনো রক্তিম উৎসবের মধ্যমণি। তার এই ছায়ামূর্তি আর অজগরের সেই লেলিহান শিকার সব মিলিয়ে পরিবেশটা নরকের কোনো উৎসবের মতো হয়ে উঠল। তাকে দেখে নিয়ান আর মারোয়াও নিজেদের সামলাতে পারল না। তারা হাসতে হাসতে মেহনুরের সাথে তাল মিলিয়ে নাচতে শুরু করলো। একদিকে তাদের কিং তৃপ্তি ভরে পেট পূজা করছে, আর অন্যদিকে ডেভিলা ও তার সঙ্গীরা পৈশাচিক আনন্দে মেতে উঠেছে। মেহনুর নাচতে নাচতে নিজের মনে বিড়বিড় করে উঠল, রক্তের ঘ্রাণে জাগে মোর আদিম তৃষ্ণা, বিশ্বাসের ছলে যারা মাখে বিষের তিলক, তাদের রক্তের সাথে তৃপ্ত হই আমি আধারের রানীর বেশে। বেইমানেরা সব ছাই হয়ে যায় আমার ধ্বংসী হেসে। স্পিকারে তখন গানটি অনবরত বেজে চলেছে, আর সেই ভয়ঙ্কর শব্দের মাঝেও কাঠরা পাথরের মূর্তির মতো মাথা নিচু করে টান টান হয়ে দাঁড়িয়ে আছে। তারা জানে এই আনন্দ কেবল মেহনুরের, যেখানে আনন্দ আর আতঙ্ক একই মুদ্রার এপিঠ ওপিঠ। হালকা রক্তিম আভা ফুটে উঠতে শুরু করেছে। মেহনুর, নেহান আর মারুয়া সেই বিভীষিকাময় আন্ডারগ্রাউন্ড অন্ধকার সাম্রাজ্য থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসল। বাইরের হিমেল বাতাস তাদের শরীরের সেই তপ্ত রক্তের উত্তেজনাকে ধীরে ধীরে শীতল করে দিচ্ছে। গাড়ি চলতে শুরু করতে মারোয়া অনেকক্ষণের জমানো প্রশ্নটা করেই ফেলল। মেহনুরের দিকে ফিরে এসে জিজ্ঞেস করল, নূর, তুমি ওই যে ডেভিলা, এই পরিচয়টা কি বস জানে? মেহনুর সিটে হেলান দিয়ে আয়েশি ভঙ্গিতে চোখ বুঝেছিল। সে নির্লিপ্ততা স্বরে জবাব দিল, না। মারোয়া অবাক হয়ে গেল। কিন্তু কেন? উনি আমাদের এত স্ট্রং করে গড়ে তুললেন, ট্রেনিং দিলেন, অথচ এই বিশাল পরিচয়টা ওনার থেকে হাইড কেন করেছো? মেহনুর চোখ না খুলে শান্ত গলায় বলল, কারণ বসের টার্গেট হলো পুরো শহরের এই কালো সাম্রাজ্য ধ্বংস করা। তার লড়াই অনেক বড় পরিসরে। সে একটু থেমে গলার স্বর আরো গভীর করে চোখ করল। কারণ বসের টার্গেট পুরো শহরে কালো রাজ্য ধ্বংস করা, আর আমার টার্গেট কেবল একজন। তাই আমার এই নিজস্ব অন্ধকার রাজ্যে একা আমি রাজত্ব করব, যা সবার আড়ালে থাকবে। নেহান ড্রাইভিং সিটের পাশের সিটে বসে আয়নায় মেহনুরের প্রতিছবি দেখছিল। নেহান চিন্তিত গলায় বলল, বস যদি কোনোভাবে জেনে যায় তাহলে? মেহনুর চোখ খুলল। তার চোখের মনি এখন ক্রোধে টকটকে লাল। নেহান আর আদিত সেই চাহনি দেখে অজান্তেই ঠোক গিলল। মেহনুর অত্যন্ত শান্ত কিন্তু শীতল স্বরে বলল, কেন, তোরাও কি জানিস নাকি? কথার অর্থ বুঝতে নিহানদের এক সেকেন্ডও দেরি হলো না। মেহনুর নিঃশব্দে তাদের এক প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখল। নেহান আর মারুয়া দ্রুত দুদিকে মাথা নেড়ে জানালো যে তারা কিছুই জানে না এবং জানাবেও না। তার ঘোর অর্থ বুঝতে পেরে নিহানরা দ্রুত মাথা নাড়ল, অর্থাৎ তারা কিছুই জানে না। মেহনুর একটু হাসল। গুড, তাহলে বসই বা জানবে কি করে শুনি? বলেই সে আবারও সিটে গায়ে নিয়ে চোখ বুঝে নিল। গাড়ির ভেতরে এক গুমোট নিস্তব্ধতা নেমে এলো। নেহান আর মারোয়া দীর্ঘশ্বাস ফেলল।
তারা জানে মেহনুর খান ওরফের টেভিলার সিদ্ধান্তের বাইরে যাওয়ার সাহস এখানে কারণেই। পরক্ষণেই ইয়াসিন অ্যাক্সিলারেটরে চাপ দিল। ইঞ্জিন গর্জে উঠল এবং ধুলো উড়িয়ে গাড়িটি ভোরের কুয়াশার বুক চিরে অদৃশ্য হয়ে গেল। সূর্য তখন মাথার উপর ঠাঁই নিয়েছে। ঘড়ির কাঁটা 10টার ঘর ছুঁই। ভোরের সেই স্নিগ্ধ আভা মুছে গিয়ে চারদিকে এখন কড়া রোদের আধিপত্য। শহরের ব্যস্ততা তার চরম শিখায় পৌঁছেছে, কিন্তু সিআইডি দপ্তরের চারপাশের পরিবেশটা চিরকালই একটু থমথমে। ওপর দিয়ে শান্ত মনে হলেও এর প্রতিটি দেয়ালের ভেতরে লুকিয়ে আছে শত শত অমীমাংসিত রহস্য। বিশাল করিডোর পেরিয়ে একদম শেষ প্রান্তে অবস্থিত স্পেশাল ইনভেস্টিগেশন রুমের ভেতরটা অত্যন্ত গোছানো অথচ গাম্ভীর্যপূর্ণ। একদিকের দেয়ালে বড় বড় মানচিত্র আর পিন দিয়ে আটকানো কিছু সন্দেহভাজন অপরাধীর অস্পষ্ট ছবি। জানলার ভারী পর্দাগুলো অর্ধেক সরানো, যেখান দিয়ে রোদের একটি তীর্যক রেখা এসে পড়েছে মেহগনি কাঠের বিশাল টেবিলটার ওপর। টেবিলের ঠিক পেছনে একটি আধুনিক ধাঁচের মজবুত রকিং চেয়ারে হেলান দিয়ে বসে আছেন একজন অফিসার। চেয়ারটি তুলছে ক্যাচ ক্যাচ, একঘেয়ে একটা শব্দ নিস্তব্ধ ঘরটিতে প্রতিধ্বনিত হচ্ছে। অফিসারের দুই চোখ বন্ধ, হাতের আঙুলগুলো একটির ওপর আরেকটি রাখা। টেবিলের ওপর এক কাপ কফি থেকে তখনও ধোঁয়া উঠছে, যা কক্ষটিতে একটি কড়া ঘ্রাণ ছড়িয়ে দিয়েছে। বাইরে থেকে দেখলে মনে হবে তিনি হয়তো তন্দ্রাচ্ছন্ন, কিন্তু আসলে তার ক্ষুধার মস্তিষ্ক এখন ব্যস্ত গত রাতের সে অদ্ভুত ঘটনার হিসাব মেলাতে। বনের ভেতরে 100 জন মেয়ে উদ্ধার, অপরাধীদের নৃশংসভাবে বেঁধে রাখা, আর সেই রহস্যময় ছায়াসঙ্গী, সব কিছুই তার মাথায় দাবার ছকের মতো ঘুরপাক খাচ্ছে। তিনি জানেন গত রাতে যা ঘটেছে তা কোনো সাধারণ পুলিশের কাজ নয়। এই নিখুঁত অপারেশন আর অপরাধীদের ওই শোচনীয় অবস্থা, এর পেছনে এমন কারো হাত আছে যার বুদ্ধিমত্তা আর নৃশংসতা আইনের সীমানা ছাড়িয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে অফিসারের টেবিলের ওপর রাখা ফোনটি তীব্র শব্দে বেজে উঠল। রকিং চেয়ারের দুলুনি থামিয়ে তিনি ধীরস্থিরভাবে ফোনটি হাতে নিলেন। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটি দেখে তার চোখে এক মুহূর্তের জন্য কৌতূহল খেলে গেল। তিনি কলটি রিসিভ করে কানের কাছে ধরলেন। ওপাশ থেকে একজন ইনভেস্টিগেটর অত্যন্ত উত্তেজিত গলায় বলতে শুরু করলো। স্যার, গত রাতের সিসিটিভি ফুটেজ আর ড্রোন শটগুলো আমরা বারবার চেক করছি, কিন্তু একটা জিনিসই ক্লিয়ার না। যারা ওই অপারেশনটা চালিয়েছে তাদের প্রত্যেকের মুখ কালো মাস্কে ঢাকা ছিল। বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে এরা প্রচণ্ড হাইলি ট্রেন্ডেড প্রফেশনাল। স্যার, আপনি কি কালকের অপারেশন দেখে বুঝতে পেরেছেন ওরা ঠিক কারা হতে পারে? অফিসার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর টেবিলের ওপর রাখা কফির কাপে একটা চুমুক দিয়ে অত্যন্ত শান্ত অথচ গম্ভীর স্বরে বললেন, এত সহজে ওদের চেনা যাবে না রে। এরা সাধারণ কোনো সিসকে চোর বা গ্যাংস্টার নয়, এরা হলো গভীর জলের মাছ। ওদের ধরার জন্য যে জাল ফেলা দরকার সেটা এখনো তৈরি হয়নি। ইনভেস্টিগেটর অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কি ওদের কোনো স্পেশাল ইউনিটের লোক ভাবছেন স্যার? অফিসার একটা দীর্ঘশ্বাস ফেলে জানালার ওপাশে তাকিয়ে মৃদু হেসে বললেন, ইউনিট কিনা জানি না, তবে ওরা আইনের লোক নয় এটা নিশ্চিত। ওরা এমন এক শক্তির প্রতিদ্বন্দ্বিতা করছে যারা বিচার করে নিজেদের নিয়মে। পুলিশের ফাইল থেকে ওদের কোনো রেকর্ড পাবি না। ওরা অন্ধকারের সন্ত্রাস, অন্ধকারের মিশে থাকতে ভালোবাসে। আপাতত নজরে রাখো, শিকারী যখন তৃপ্ত হয় তখন সে অসতর্ক হয়ে পড়ে। আমাদের শুধু সে একটা মুহূর্তের অপেক্ষা করতে হবে। কলটি কেটে দিয়ে তিনি আবার রকিং চেয়ারে হেলান দিলেন। ক্যাচ ক্যাচ শব্দটা আবার শুরু হলো। তার মাথায় এখন শুধু একটি নামই ঘুরছে, ছায়া সঙ্গী। তখনই রুমে প্রবেশ করলো জুনিয়র ইনভেস্টিগেটর। এসে ওপাশ থেকে বলে উঠল, স্যার, আরেকটা ভয়ঙ্কর খবর আছে। আমাদের সোর্স মারফত জানতে পেরেছি আন্তর্জাতিক অপরাধ জগতের ক্রাশ আইকুইল গ্যাং, একুইলের গ্যাং এই শহরে তাদের শিকড় শক্ত করেছে। গত রাতের ওই পাচারকারীর চক্রের সাথেও নাকি ওদের কোনো অদৃশ্য লিঙ্ক ছিল। শোনা যাচ্ছে ওরা খুব শীঘ্রই বড় কোনো তাণ্ডব চালানোর পরিকল্পনা করছে। পুরো শহরের শান্ত পরিবেশকে ওরা রক্তে ধুয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। অ্যাকুইলা গ্যাংয়ের নাম শোনা মাত্র অফিসারের রকিং চেয়ারের দোলনই থেমে গেল। তার চোয়াল শক্ত হয়ে উঠল, কপালের আগের শিরাগুলো ফুটে উঠল স্পষ্ট।
চোখের শান্ত দৃষ্টি নিমিষেই তপ্ত আগুনের মতো জ্বলতে শুরু করলো। তিনি ফোনটি শক্ত করে চেপে ধরে অত্যন্ত রাগী অথচ দৃঢ় স্বরে বললেন, আকুইল্লা গ্যাং, ওরা কি ভেবেছে এটা ওদের মামার বাড়ি? ওরা তাণ্ডব চালাবে আর আমি সিআইডিতে বসে আঙ্গুল চুইব? তিনি টেবিলের উপর রাখা ম্যাপটার উপর সজোরে একটা ঘুষি মারলেন। তার কণ্ঠস্বরে এখন কেবল ধেকে ধেকে চলতে থাকা বারুদের গন্ধ। তিনি জুনিয়রকে আদেশ দিলেন, শোনো, আজ থেকে অপারেশন ডেডলক শুরু হবে। ওদের প্রতিটি সম্ভাব্য আস্থানায় আমাদের ইঁদুর ঢোকাও। ডার্ক ওয়েবে ওদের যতগুলো কমিউনিকেশন চ্যানেল আছে সব হ্যাক করো। আমি ওদের শুধু ধরতে চাই না, আমি চাই এই শহর থেকে ওদের নাম নিশানা মুছে দিতে। ওরা যদি আগুনের খেলা খেলতে চায় তবে আমি ওদের সেই আগুনে পুড়িয়ে মারব। ইনফরমারদের বলো, যেখানেই কোনো অদ্ভুত নড়াচড়া দেখবে সাথে সাথে যেন রিপোর্ট করে। আকুইল্লা গ্যাং যদি বিষধর সাপ হয় তবে আমি ওদের বিষ দাঁত উপড়ে ফেলার জন্য তৈরি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে তিনি থামলেন। ঘরের থমথমে ভাবটা যেন আরও বেড়ে গেল। অফিসারের প্রতিটি নিঃশ্বাসের শব্দে এখন যুদ্ধের প্রস্তুতি। তিনি জানেন একদিকে রহস্যময় ছায়া সঙ্গী আর অন্যদিকে খুনি অ্যাকুইলা গ্যাং। এই দুইয়ের মাঝে শহরটা এখন এক অগ্নিকুণ্ডে পরিণত হতে যাচ্ছে। জুনিয়রের গলা ভয়ে কেঁপে উঠল। তার তোতলামে মেশানো কণ্ঠস্বর ভেসে এলো, কে? কিন্তু স্যার, কাজটা কি এতই সহজ হবে? এই অ্যাকুইল্লা গ্যাং এর হাত তো শুধু এই শহরে নয়, পুরো আন্তর্জাতিক আন্ডারওয়ার্ল্ডে ছড়িয়ে আছে। ওদের গ্যাং লিডারের ব্যাপারে যেটুকু নথিপত্র আমাদের কাছে আছে তা পড়লে যে কারোর আত্মা শুকিয়ে যাবে। জুনিয়র এক লম্বা শ্বাস নিয়ে বলতে লাগলো, স্যার, আপনিও তো জানেন গত 10 বছরে কোনো এনজিসি ওদের নাগাল পায়নি। ওদের নেটওয়ার্ক একদম নিশ্চিদ্র। আর তাদের লিডার, সে তো কোনো মানুষ নয়, একটা সাক্ষাৎ দানব। তার সাইকোপ্যাথিক কর্মকাণ্ডের গল্পগুলো শুনলে মনে হয় সে ধ্বংসের নেশায় মত্ত এক উন্মাদ। সে যখন ধ্বংসের উৎসবে নামে তখন তার হাত থেকে কোনো কিছুর রক্ষা পায় না, না কোনো নিষ্পাপ জীবন, না কোনো সাজানো শহর। তার ডিরেক্ট কমান্ডো ছাড়া নাকি ওই গ্যাংয়ের একটা পাতাও নড়ে না। আমাদের কোনো সোর্সই তো আজ পর্যন্ত টিকে ফিরেনি। অফিসারের চোখের মনে স্থির হয়ে গেল। জুনিয়রের প্রতিটি কথা তীরের মতো তার কানে বিঁধেছে। তিনি রকিং চেয়ার ছেড়ে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। তার কপালের দুপাশে দুশ্চিন্তার রেখাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। তিনি জানেন জুনিয়র ভুল কিছু বলেনি। অ্যাকুইলা নামটা শুনলে পুলিশের বড় বড় কর্তাদেরও কপালে ঘাম জমে। এই গ্যাংয়ের লিডার সম্পর্কে গুজব আছে যে সে খুনের আগে শিকারের সাথে বিড়ালের মতো খেলে। তার সাইকো কিলিং স্টাইল এতটাই নিখুঁত আর বিভৎস যে কোনো অপরাধ স্থল থেকে ডিএনএ তো দূর, একটা আঙুলের ছাপও খুঁজে পাওয়া যায় না। শহরটা এখন একটা টাইম বোমার উপর দাঁড়িয়ে আছে, যার রিমোট কন্ট্রোল ওই সাইকোপ্যাথ লিডারের হাতে। অফিসার বিড়বিড় করে নিজের মনেই বললেন, 10 বছর ধরে এই দানবটা আমাদের চোখে ধুলো দিচ্ছে। যখনই আমরা ভেবেছি ওকে ঘিরে ফেলেছি তখনই সে পুরো এলাকা ধ্বংসস্বরূপে পরিণত করে অদৃশ্য হয়ে গেছে। সে শুধু অপরাধী নয়, সে ধ্বংসের এক কারিগর। অফিসার টেবিলের উপর রাখা একটা পুরনো ফাইলের উপর হাত রাখলেন, যেখানে লাল কালিতে লেখা অ্যাকুইলা। তার মনে এক তীব্র দহন শুরু হলো। একদিকে সিআইডি সম্মান, অন্যদিকে এক অজয় দানবের দাপট। তিনি আবারও গর্জে উঠলেন, আমি জানি ও কতটা ভয়ঙ্কর, কিন্তু মনে রাখিস, যত বড় সাইকোই হোক না কেন, কোথাও না কোথাও সে একটা ভুল করেই। আর আমি সেই ভুলের অপেক্ষায় থাকব। শহরটাকে আমি ওই পাগলের হাত থেকে শ্মশান হতে দেব না। দিস ইজ এ পার্সোনাল রয়্যাল র্যাম্বল নাও। সিআইডি অফিসার জানলার বাইরে তাকিয়ে থাকা অবস্থায় অত্যন্ত গম্ভীর স্বরে বললেন, আমাদের স্পেশাল সোর্স আর সিক্রেট এজেন্টদের চারিদিকে একটা নিঃশৃদ্ধ নিরাপত্তার দেয়াল তৈরি করো। বিশেষ করে যারা সরাসরি এই গ্যাংয়ের পেছনে কাজ করছে তাদের উপর এক্সট্রা সিকিউরিটি মোতায়েন করো। আমি কোনোভাবেই চাই না আমাদের কর্মকর্তাদের উপর কোনো ঝুঁকি আসুক। অ্যাকুইল্লা গ্যাং একবার যদি টের পায় যে কারা তাদের পেছনে লেগেছে তবে তারা রক্তগঙ্গা বইয়ে দেবে। তাই তাদের উপর যাতে কোনো হামলা না হয় সেই ব্যবস্থা এখনই করো। জুনিয়র ইনভেস্টিগেটর অত্যন্ত সাহসের সাথে উত্তর দিলেন,
ঠিক আছে স্যার, আমি এখনই স্পেশাল টিমকে নির্দেশ দিচ্ছি। আমাদের এজেন্টদের নিরাপত্তার ব্যাপারে কোনো অ্যাপস করা হবে না। স্যার, আমি ব্যক্তিগতভাবে সব চেক করে যাতে আমাদের কারো কোনো ক্ষতি না হয়। কথা শেষ করে জনিও কিছুটা ইতস্তত করে জিজ্ঞেস করলো, স্যার, আমাদের সেই সিক্রেট এজেন্ট কি গত রাতে ওই ঘটনা বা উদ্ধার হওয়া মেয়েদের ব্যাপারে নতুন কোনো তথ্য পেয়েছে? মানে ওই ছায়াসঙ্গী বা তাদের মুভমেন্ট সম্পর্কে কোনো খবর আছে কি? আফিসও একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের দিকে ফিরলেন। তিনি নিচু স্বরে বললেন, এজেন্ট শুধু এটুকুই জানিয়েছে যে গত রাতে অপারেশনটি ছিল অবিশ্বাস্য রকমের ক্লিন। কোনো ক্লু নেই, কোনো প্রমাণ নেই, এমনকি ওই বনের ভেতরে যারা কাজ করেছে তাদের গায়ের ঘ্রাণও নাকি বাতাসে মিলিয়ে গেছে। তবে আমাদের এজেন্ট একটি বিষয় পরিষ্কার করেছে, ওই ছায়াসঙ্গীরা যদি আকুইল্লা গ্যাংয়ের শত্রু হয় তবে তারা আমাদের জন্য আশীর্বাদ, আর যদি তারা নিজেরাই অন্য কোনো সাম্রাজ্যের লোক হয় তবে শহরটা বড় ধরনের কোনো যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে।